আজকে আমরা ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা শুরু করব। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা জানার আগে আমরা দেখব সংখ্যা কোথা থেকে আসলো, সংখ্যা কিভাবে আসলো। এখানে যেমন একটা গল্প দেওয়া আছে। গল্পটা কি, যে এখানে ওই গ্রামে একটি হস্তশিল্পের মেলার আয়োজন করা হয়েছিল। হস্তশিল্পের মেলা, সেখানে অনেকেই অনেক কিছু বিক্রি করেছে, কিন্তু তারা ঠিক করেছে ওই বিক্রি করা জিনিসে যে টাকা হয়েছে সেই টাকাগুলো তারা স্থানীয় ক্লাবের উন্নতিকল্পে দান করবে। রঙিন কার্ড বিক্রি করে হয়েছিল 65 টাকা, আচার বিক্রি করে 385, শাড়ি বিক্রি করে 942 টাকা। এইভাবে আরও অনেক কিছু বিক্রি করে আর অনেক রকম টাকা হয়েছে। কারো 135, কারো 275, কারো 512 টাকা, এরকম। তো দেখছি বোর্ডে লেখার তথ্য অনেকগুলি সংখ্যা লেখা আছে। এই যে বোর্ডে লেখা তথ্য, এই তথ্যে অনেকগুলি কী লেখা আছে? সংখ্যা লেখা আছে। এই সংখ্যাগুলি কী ধরনের সংখ্যা জানার চেষ্টা করি। এই যে আমরা এখানে সংখ্যা পেয়েছিলাম 65, 275, 512, 385 বা 942, 135। এই সংখ্যাগুলোকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1। গণনা সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো 1। আমি স্বাভাবিক সংখ্যাগুলি পাশের বৃত্তাকার ক্ষেত্রে লিখি এবং তাদের একটা দল গড়ি। তাহলে বৃত্তাকার ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যাগুলো লিখছে, তাই না? 1, 2, 3, 5, 100, এগুলো সবই স্বাভাবিক সংখ্যা, তাই না? স্বাভাবিক সংখ্যা তো অসংখ্য। এবার স্বাভাবিক সংখ্যার দলকে সাধারণভাবে ইংরেজি বর্ণমালার n দ্বারা সূচিত করা হয়। স্বাভাবিক সংখ্যার দলকে কী দ্বারা সূচিত করা হয়? ইংরেজি ক্যাপিটাল লেটার n দিয়ে সূচিত করা হয় স্বাভাবিক সংখ্যার দলকে। স্বাভাবিক সংখ্যার দলকে কী দিয়ে সূচিত করা হয়? ইংরেজি ক্যাপিটাল লেটার n দিয়ে সূচিত করা হয়। ঠিক আছে, এবার আমরা দেখব শূন্যের ধারণা। শূন্যের ধারণা, স্বাভাবিক সংখ্যাতে কিন্তু শূন্য সংখ্যাটি নেই। স্বাভাবিক সংখ্যাতে শূন্য সংখ্যাটি নেই। এখন যদি কারো কাছে 275 টাকা ছিল, সে সেই 275 টাকাই দান করে দিয়েছে, তাহলে তার কাছে কত টাকা থাকবে? টাকা থাকবে না। আমরা এটাকে গণিতের ভাষায় কি লিখি? 275 - 275 = 0 লিখি। এতক্ষণে আমাদের সামনে আসলো 0। এই 0 স্বাভাবিক সংখ্যা না। ঠিক আছে, 0 আমাদের কাছে স্বাভাবিক সংখ্যা ছিল না। স্বাভাবিক সংখ্যা বা গণনার সংখ্যা শুরু হয় কোথা থেকে? 1 থেকে। 0 সমেত সমস্ত স্বাভাবিক সংখ্যাকে একসঙ্গে আমরা বলি হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। 0 সমেত সমস্ত স্বাভাবিক সংখ্যাকে আমরা কি বলি? 0 + n স্বাভাবিক সংখ্যা। এই দলটাকে আমরা বলি কি? এই দলটাকে আমরা বলি হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যার দলে শূন্য রাখলে অখণ্ড সংখ্যা পাবো। এগুলো কি বলে আমরা? অখণ্ড সংখ্যা। অর্থাৎ 0 এবং স্বাভাবিক সংখ্যাগুলিকে মিলিয়ে আমরা বলি অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যার দলকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? W দ্বারা চিহ্নিত করি। অখণ্ড সংখ্যার দলকে আমরা W দ্বারা চিহ্নিত করি। এবার এই অখণ্ড সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইগুলো কীরকম আচরণ করে সেইগুলো আমরা দেখব। তো এখানে একটা অখণ্ড সংখ্যা 65 এবং আরেকটা অখণ্ড সংখ্যা 385। এদের যোগফল 450, 450। 65 + 385 = 450। এই যে একটা সংখ্যা পেলাম, এটা একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যা পেলাম। তাহলে আমরা কি পেলাম? দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যা পেলাম। দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে আমরা এখান থেকে কী সিদ্ধান্ত নিতে পারি? যে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে। দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয়। যে কোনো দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে। এখন দেখেছিলাম এখানে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যা হয়েছে। এবার দেখি আমরা দুটি অখণ্ড সংখ্যার যোগফল কী হয়। তাহলে একটা অখণ্ড সংখ্যা আমি নিলাম 3, আরেকটা অখণ্ড সংখ্যা 0 তো অখণ্ড সংখ্যা, তাহলে 0 যোগ করে দিচ্ছি, তাহলে যোগফল হলো 3।
তাহলে দুটি অখণ্ড সংখ্যার যোগফল অখণ্ড সংখ্যা। 3 তো অবশ্যই অখণ্ড সংখ্যা, কারণ 3 স্বাভাবিক সংখ্যা, 3 অখণ্ড সংখ্যাও বটে। আরেকটা উদাহরণ নিয়ে আমরা দেখতে পারি, একটা নিলাম 5 আর একটা নিলাম 7, তাহলে 7 আর 5-এর যোগফল 12, তাহলে 12 একটি স্বাভাবিক সংখ্যা এবং 12 একটি অখণ্ড সংখ্যা, তাহলে দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে। আমি যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা গুণ করে কি পাই লিখি। এবার দেখি দুটি স্বাভাবিক সংখ্যা এবং দুটি অখণ্ড সংখ্যার গুণফল কি আসে। তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার দেখি, দুটি স্বাভাবিক সংখ্যা, একটা হলো 5, একই উদাহরণ নেব, এবং 7, এদের গুণফল 5 7 35, তাহলে একটি স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা ন্যাচারাল নাম্বার। এবার আরেকটা দুটো স্বাভাবিক সংখ্যা নিই, একটা নিচ্ছে 5 আর একটা 0, কারণ আমি অখণ্ড সংখ্যা আর আলোচনা করব এখানে। তাহলে আমি 0 একটা ক্লিয়ার অখণ্ড সংখ্যা, মানে এগুলো তো সবই অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে অখণ্ড সংখ্যা, তাহলে আমি 0-র সঙ্গে গুণ করে দেখি, 0 আসছে, তাহলে এটা একটা অখণ্ড সংখ্যা, হোল নাম্বার W। তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যা, দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা অখণ্ড সংখ্যা। বিভিন্ন স্বাভাবিক সংখ্যা নিয়ে গুণ করে যাচাই করে, এটা দেখলাম আমরা এখানে। যদি দুটি যে কোনো স্বাভাবিক সংখ্যা বিয়োগ করি, বিয়োগফলও কি স্বাভাবিক সংখ্যা পাবো? না, বিয়োগফল যে সর্বদা স্বাভাবিক সংখ্যা পাবোই এটা বলা যাবে না, কারণ 5 - 2 একটা স্বাভাবিক সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা, বিয়োগ করলাম 3 আসলো, এটা একটা স্বাভাবিক সংখ্যা। অথবা 5 আমরা যদি অখণ্ড সংখ্যা ধরি, 5 - 2 দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল অখণ্ড সংখ্যা আসছে। কিন্তু এরকমটা নাও আসতে পারে, যদি আমরা 2 - 5 করি তাহলে কী পাবো? -3। -3 তো কোনো স্বাভাবিক সংখ্যাও নয়, -3 কোনো অখণ্ড সংখ্যাও নয়। তাহলে এটা একটা কী সংখ্যা? এই যে নতুন একটা সংখ্যা আসলো, মাইনাস সংখ্যা, -3 বা -7, এই যে সংখ্যাগুলো, আমি যদি 10 থেকে 12 বিয়োগ করি তাহলে কত পাবো? -2। এই যে মাইনাস সংখ্যা পেলাম, তাই না? এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলি। এই ধরনের সংখ্যাকে আমরা বলি পূর্ণ সংখ্যা। অখণ্ড সংখ্যা ও অখণ্ড সংখ্যাতে কী কী আছে? বাস্তব সংখ্যা বা গণনা সংখ্যা, তার সঙ্গে 0 আছে। তার সঙ্গে যদি আমরা মাইনাস এই সংখ্যাগুলো যোগ করি, মানে -1 -2 -3, এই দলে যদি এই সংখ্যাগুলোকেও বসাই, এই মিলিত হয়ে এই সংখ্যাগুলোকে বলে আমরা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এই দলটিকে কি বলে? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার বলা হয়। পূর্ণ সংখ্যার দলকে সাধারণত ইংরেজি বর্ণমালার জেড দ্বারা প্রকাশ করা হয়। ইংরেজি বর্ণমালার জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যাকে ইংরেজি বর্ণমালা জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি কি আছে? পূর্ণ সংখ্যার মধ্যে আছে বাস্তব সংখ্যা, তার সঙ্গে আছে 0, তাহলে টোটালটা হলো কি? হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তার সঙ্গে কি যোগ হলো? নেগেটিভ সংখ্যাগুলো সব যোগ হলো। তাহলে নেগেটিভ সংখ্যা, তার সঙ্গে বাস্তব সংখ্যা এবং 0, এইগুলো মিলিয়ে সব পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যা হয় 2 রকমের। কিছু পূর্ণ সংখ্যা 0 থেকে বড়, যেমন 1 2 3, হ্যাঁ, এইভাবে আনলিমিটেড। এগুলো কি? এগুলো এক রকমের পূর্ণ সংখ্যা। আবার 0 থেকে ছোট কিছু পূর্ণ সংখ্যা আছে, কিছু নয়, অসংখ্য পূর্ণ সংখ্যা আছে। তো এই যে 0 থেকে যেগুলো ছোট সেগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার্স, তাই না? আর যেগুলো 0 থেকে বড় সেগুলোকে বলা হয় পজিটিভ ইন্টিজার, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটাকে জেড মাইনাস দিয়ে চিহ্নিত করা হয়, এটাকে জেড প্লাস দিয়ে চিহ্নিত করা হয়। 0 থেকে বড় পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার, এবং 0 থেকে ছোট পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় নেগেটিভ ইন্টিজার অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু 0 একটি পূর্ণ সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। 0 নিরপেক্ষ পূর্ণ সংখ্যা। 0 ধনাত্মকও না, 0 ঋণাত্মকও না। এবার আমরা দুটি পূর্ণ সংখ্যার, এতক্ষণ দেখেছিলাম আমরা বাস্তব সংখ্যার যোগ, বাস্তব সংখ্যার বিয়োগ, তারপর আসলে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার তার মাঝে এসেছিল অখণ্ড সংখ্যা, এখন দেখছি পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ আমরা দেখব। পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কী রকমের আচরণ করে আমরা সেটা দেখব। দুটি পূর্ণ সংখ্যা, একটা নিচ্ছি -8 আর একটা কত? -5। এই যেখানে আছে
-8 এবং -5। সংখ্যা দুটি যোগ বিয়োগ গুণ করি। যদি যোগ করি কত পাবো? -8 আর -5 দুটোই ঋণাত্মক সংখ্যা, তাহলে সংখ্যা দুটি যোগ হবে, কিন্তু যোগফলের আগে কত হবে? মাইনাস চিহ্ন হবে। তাহলে 8 আর 5 কত হয়? 8 আর 5 13, কিন্তু আগে মাইনাস চিহ্ন। এখানে -8 -5, তাহলে এখানে কী হবে? -8 থেকে -5 বাদ যাবে, তার মানে সংখ্যা দুটির বিয়োগ হবে, কিন্তু আগে বড়টার চিহ্ন বসবে। তাহলে এখানে পাবো -8 থেকে 5 বাদ গেলে 3। অথবা এটা এরকমভাবে করা যেতে পারে, -8 -5 সমান সমান কত? সমান সমান আমরা -8 মাইনাস আর মাইনাসে +5, তাই না? সমান সমান এবার 8 থেকে 5 বিয়োগ হয়ে যাবে, তাহলে 3 পাবো। আগে মাইনাস চিহ্ন, কারণ 8 ঋণাত্মক বেশি ছিল, বড় সংখ্যা ছিল, তাই -3। তাহলে দুটি পূর্ণ সংখ্যার যোগ করলে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি, দুটি পূর্ণ সংখ্যার বিয়োগ করলে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি। এবং দুটি পূর্ণ সংখ্যার এবার আমরা গুণ করে দেখি, -8 গুণ -5, তাহলে কত পাবো? 5 8 40, আর মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে +40। তাহলে দুটি পূর্ণ সংখ্যার গুণফল পূর্ণ সংখ্যায় আসলো, দুটি পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যার বিয়োগফল পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যার গুণফলও পূর্ণ সংখ্যা, তাই তো? এখন আমরা দেখব যোগ বিয়োগ গুণ ভাগ। পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা পূর্ণ সংখ্যায় পেয়েছি। এখন আমরা দেখব যে কোনো পূর্ণ সংখ্যা নিয়ে, আমি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা নিয়ে যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা যোগফল গুণফল সর্বদা পূর্ণ সংখ্যাই পেয়েছি, জেড, তাই না? ইন্টিজারে আমরা পেয়েছি, তার মানে ইন্টিজারের যোগ বিয়োগ গুণ তিনটেতেই আমরা ইন্টিজার পাই। কিন্তু আমরা দেখি যে ইন্টিজারের ভাগ কি সর্বদা ইন্টিজার আসবে? মানে পূর্ণ সংখ্যার ভাগফল কি সর্বদা পূর্ণ সংখ্যা আসবে? একটা পূর্ণ সংখ্যা নয়, তাকে 3 দিয়ে আমরা ভাগ করছি, আর একটা পূর্ণ সংখ্যা, এটা 3 আসলো, হ্যাঁ অবশ্যই এটা পূর্ণ সংখ্যা। আর একটা পূর্ণ সংখ্যা 12, তাকে আমরা ভাগ করছি 3 দিয়ে, তাহলে এটা পূর্ণ সংখ্যায় কত পাবো? 4, তাহলে এটা পূর্ণ সংখ্যা। কিন্তু পূর্ণ সংখ্যার ভাগে কি সর্বদা পূর্ণ সংখ্যা আসবে? সেটা আমরা দেখব। যদি আমরা 5কে ভাগ করি 7 দিয়ে, যেটা এখানে আছে, তাহলে এটা ভাগ করা সম্ভব না, এরকম ভগ্নাংশ আকার থেকে যাবে। আবার যদি 9কে আমরা 2 দিয়ে ভাগ করি, তবু এটা ভগ্নাংশ আকারই থেকে যাবে। তাহলে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আমরা একটা ভগ্নাংশ পেয়ে গেলাম। দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা নাও হতে পারে। তার মানে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা যে পূর্ণ সংখ্যাই হবে তেমনটা নয়, দুটি পূর্ণ সংখ্যার ভাগফল ভগ্নাংশ চলে আসতে পারে। এই যে ভগ্নাংশ সংখ্যা পেলাম, এদেরকে কি বলবো? এই রকমের ভগ্নাংশ সংখ্যাগুলোকে আমরা কি বলবো? এই রকমের ভগ্নাংশ সংখ্যাগুলোকে বলে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। এইরকম ভগ্নাংশ সংখ্যাগুলোকে বলে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। এগুলোকে কি বলে? মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার তাহলে সংখ্যা কী দেবো আমরা? এখানে দেখেছি আমরা 9/2, যেটা আমরা এই উদাহরণটাই নিই। এই 9 যেটা লবে আছে আমাদের ভগ্নাংশের, সেটাও কোথা থেকে নিয়েছি আমরা? পূর্ণ সংখ্যা থেকে নিয়েছি, জেডের মধ্যে ছিল। এবং 2 এটাও পূর্ণ সংখ্যা থেকে নিয়েছি, তাই তো? আর যদি এইরকম কেস হয় 9/0, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা, এটা কি যুক্তিসঙ্গত? এটা যুক্তিসঙ্গত না। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করার একটা ব্যাখ্যা আছে, সেটা আলাদা একটা ভিডিওতে আলোচনা করা হবে। এখন এতটুকুই জানো যে কোনো কিছুর নিচে 0 অর্থাৎ 0 দিয়ে ভাগ করা সম্ভব নয়। এটা একটা অসঙ্গত ব্যাপার। হ্যাঁ, অসঙ্গত কেন সেই বিষয়ে আলাদা ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে এটা আমরা একটা মূলদ সংখ্যা পেয়েছি, এই মূলদ সংখ্যার সংজ্ঞা তৈরি করব। তাহলে মূলদ সংখ্যা হলো এমন এক রকমের সংখ্যা যেগুলোর উপরে যে একটা সংখ্যা থাকবে এবং নিচে আরেকটা সংখ্যা থাকবে লব এবং হরে। এই লব এবং হরের সংখ্যাগুলোকে আমরা কোথা থেকে নেব? পূর্ণ সংখ্যা থেকে নেব। এবং হরের সংখ্যাটা 0 আমরা নিব না, হরের সংখ্যাটা 0 হবে না, ঠিক আছে? হরের সংখ্যাটা 0 হবে না, সেই রকম সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলবো।
তাহলে উপরের সংখ্যাটিকে আমরা পি নাম দিচ্ছি, লবটিকে আমরা পি নাম দিচ্ছি এবং হরটিকে নাম দিচ্ছি কিউ। তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদের মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলা হয়। যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো এবং এই উপরের পি, লবের পি এবং হরের কিউ দুটোই কোথা থেকে নেব আমরা? পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 0 5 6 সব কিছু আমরা নিতে পারবো, নেগেটিভ সংখ্যা নিতে পারবো পিতে, কিন্তু কিউতে সব পূর্ণ সংখ্যাই নিতে পারবো, শুধুমাত্র আমরা কিউ 0টা নেব না। এইরকম সংখ্যা যখন তৈরি করতে পারবো তখন আমরা সেই সংখ্যাগুলোকে বলবো মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞাটা আরেকবার দেখা যাক। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদের মূলদ সংখ্যা বলা হয়। ঠিক আছে, কিন্তু কিউ নট ইকুয়াল টু 0 কেন? এই প্রশ্নের উত্তর আলাদা ভিডিওতে আমি তৈরি করব। পূর্ণ সংখ্যার দলে 1/2, 2/3, -5/6 ভগ্নাংশগুলিকে যোগ করে রাখলে মূলদ সংখ্যার দল পাবো, তাই না? পূর্ণ সংখ্যার দলে যদি আমরা ভগ্নাংশ সংখ্যাগুলোকে রাখি তখন আমরা কি পাবো? পূর্ণ সংখ্যার দলে যখন আমরা ভগ্নাংশ সংখ্যাগুলিকে রাখবো তখন আমরা পাবো মূলদ সংখ্যার দল। এখানে একটা দল তৈরি করা হয়েছে। এখানে এর আগে আমরা দেখেছিলাম এগুলো কি 1 2 3 4 5 এগুলো কি স্বাভাবিক সংখ্যা বা গণনার সংখ্যা, তার সঙ্গে 0 যোগ করার পরে সেগুলো কি হলো? অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তার সঙ্গে মাইনাস সংখ্যাগুলো যোগ করার পরে সেগুলো কি হলো? সেগুলো হলো অখণ্ড সংখ্যা। এখন এই অখণ্ড সংখ্যার সঙ্গে ভগ্নাংশ সংখ্যা আমরা যখন যোগ করেছি তখন সেগুলোকে কি বলবো আমরা? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলো এমন সংখ্যা যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো এবং পি এবং কিউ কোথা থেকে নেব? পি এবং কিউ বিলংস টু কোথা থেকে? জেড। জেড মানে ইন্টিজার, পূর্ণ সংখ্যা, এবং কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে এবং কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে, তখন সেই সমস্ত সংখ্যাকে বলবো আমরা মূলদ সংখ্যা। 2/3 একটি মূলদ সংখ্যা, আবার 2/3কে আমরা বিভিন্ন আকারে লিখতে পারি। এই যে 2/3 ছিল, এটাকে আমরা 4/6 লিখতে পারবো না, লবকে 2 দিয়ে গুণ করছি তাহলে 4, হরকে তাহলে 2 দিয়ে গুণ করতে হবে তাহলে 6। আবার এটাকে আর কি লিখতে পারবো? উপরে 6 মানে এই 2কে আমরা 3 দিয়ে গুণ করছি তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানেও 3কে 3 দিয়ে গুণ করতে হবে তাহলে 6/9, মানে লবকে যে সংখ্যা দিয়ে গুণ করতে হয় হরকেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা এইভাবে পাচ্ছি, আরও সংখ্যা পাচ্ছি 8/12। 8/12 কীভাবে পেলাম? এই 2কে 4 দিয়ে গুণ করলাম, এই 3কে 12 দিয়ে গুণ করলাম। আরও কী পাবো? আমি যদি 2কে 10 দিয়ে গুণ করি তাহলে উপরে আসলে 20, নিচে কত পাবো? তাহলে 30কেও 10 দিয়ে গুণ করতে হবে তাহলে এটা 30, তাই তো? 4/6, 6/9, 8/12 এদের 2/3 কী বলবো? তাহলে আমরা দেখেছিলাম এর আগে, মানে এই সংখ্যাগুলো আসলে 2/3 সমান, তাই না? কিন্তু আমরা আলাদা আলাদাভাবে বড় সংখ্যার মাধ্যমে অথবা ছোট সংখ্যার মাধ্যমে আমরা লিখতে পারি। এই কেসটায় কী বলবো? এরকম ঘটনাকে কী বলবো? তাহলে 2/3 কী বলা হয়? 4/6, 6/9, 8/12 এরকম অনেকগুলি ভগ্নাংশ আমরা লিখতে পারি। এই ভগ্নাংশগুলিকে 2/3 সমতুল্য মূলদ সংখ্যা বলা হয়। এগুলোকে 2/3 সমতুল্য মূলদ সংখ্যা, ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার, সমতুল্য মূলদ সংখ্যা বলা হয় বা সমতুল্য ভগ্নাংশ বলা হয়। তাহলে সমতুল্য ভগ্নাংশ তৈরি করা খুবই সহজ, এটা সবাই পারবে। 2/3 লবকে যে সংখ্যা দিয়ে গুণ করবো হরকে সেই সংখ্যা দিয়ে গুণ করব, এভাবে আমরা সমতুল্য মূলদ সংখ্যা পাবো। এখন বুঝেছি পি বাই কিউকে মূলদ সংখ্যা বলা হবে যদি পি ও কিউ পূর্ণ সংখ্যা হয় এবং কিউ নট ইকুয়াল টু 0 হয়। বারবার একই কথা বলা হচ্ছে যে মূলদ সংখ্যা কোনগুলোকে বলবো? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো এবং পি এবং কিউ পূর্ণ সংখ্যা হবে এবং কিউ নট ইকুয়াল টু 0 হবে। প্রয়োজন মতো পি বাই কিউকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, আবার পি বাই কিউ এর মধ্যে এই পি বাই কিউকে বড় আকারেও লেখা যাবে, অর্থাৎ পি বাই কিউ এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না। যখন আমরা এটাকে মূলদ সংখ্যা আকারে লিখব তখন পি এবং কিউ এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না। যখন মূলদ আকারে লিখব তখন
এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না। যেমন 2 এর 3 এর ক্ষেত্রে দেখা যাক, এখানে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই, অর্থাৎ সেক্ষেত্রে পি ও কিউ এর পরস্পর পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। পি ও কিউ পরস্পর মৌলিক সংখ্যা। পি ও কিউ কি? প্রাইম টু ইচ আদার। আমরা যদি 8/9 নিই, এটা একটা মূলদ সংখ্যা। এখানে 8 এবং 9 এর মধ্যে সাধারণ উৎপাদক 1, কিন্তু 8 মৌলিক সংখ্যা নয়, কারণ 8কে আমরা 2 কিউব লিখতে পারি। আবার 9ও মূলদ সংখ্যা নয়, 9ও মৌলিক সংখ্যা নয়, মানে 3 স্কোয়ার লিখতে পারি। তার মানে এরা পরস্পর মৌলিক হবে, এরা নিজেরা মৌলিক হবে কিনা সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি এদেরকে p/q আকার ফর্ম করতে হয়, মানে মূলদ সংখ্যা গঠন করতে হয়, তবে তাদের মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে তাদেরকে, অর্থাৎ পি ও কিউ এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না। এবার কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। সকল মূলদ সংখ্যা কি পূর্ণ সংখ্যা? সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়, কারণ একটা মূলদ সংখ্যা -5/6 নিলাম, এটা কোনো পূর্ণ সংখ্যা নয়। প্রতিটা পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? হ্যাঁ, প্রতিটা পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যার দলে যদি আমরা ভগ্নাংশ সংখ্যা যোগ করি, তবে সেই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যার দল পাবো। প্রতিটি পূর্ণ সংখ্যায় কি অখণ্ড সংখ্যা? প্রতিটি পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়, কারণ আমরা মাইনাস সংখ্যাগুলো যেগুলো নিব, নেগেটিভ সংখ্যা, এগুলো অখণ্ড সংখ্যা নয়। জিরো সমেত ন্যাচারাল নাম্বারগুলো, জিরো সমেত স্বাভাবিক সংখ্যা যেগুলো ন্যাচারাল নাম্বার, সেগুলো আমরা অখণ্ড সংখ্যার দলে পাই। এখানে উত্তর করা আছে, দেখো। সকল মূলদ সংখ্যা কি পূর্ণ সংখ্যা? হাফ একটি মূলদ সংখ্যা, কিন্তু হাফ পূর্ণ সংখ্যা নয়। তাই বলতে পারি যে সব মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। প্রতিটি পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? ধরি n একটি পূর্ণ সংখ্যা, যেহেতু nকে লেখা যায় n/1, তাই n একটি মূলদ সংখ্যা, তাহলে প্রতিটি পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। আর প্রতিটি পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়, কারণ পূর্ণ সংখ্যা মাইনাসও হতে পারে, আর মাইনাসের সংখ্যাগুলো অখণ্ড সংখ্যা নয়। এবার কি আমরা সংখ্যা রেখায় সংখ্যাগুলোকে বসানোর চেষ্টা করব। সংখ্যা রেখায় সংখ্যাগুলোকে বসানোর চেষ্টা করব। স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হবে? স্বাভাবিক সংখ্যা শুরু হবে 1 থেকে। 1, 2, 3, এটা যদি একটা সংখ্যা রেখা হয়, তাহলে 1 থেকে 2 সমান দূরত্বে 3 সমান দূরত্বে 4, এইভাবে স্বাভাবিক সংখ্যাগুলো বসবে। দেখছি যতই ডান দিকে যাব স্বাভাবিক সংখ্যা ততই বড় পাবো। সব থেকে স্বাভাবিক ছোট সংখ্যা কোনটা? সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1। এবার সংখ্যা রেখায় অখণ্ড সংখ্যা বসাই। এত দূর অবধি আমাদের কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা বা গণনা সংখ্যা। তার সঙ্গে আমরা যদি সমান দূরত্বে 0 যোগ করি, তবে সেগুলোকে বলবো আমরা অখণ্ড সংখ্যা। অখণ্ড সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কোনটা? 0। এবার আমরা দেখব পূর্ণ সংখ্যা। তাহলে এইখানে অবধি এবার সংখ্যা রেখাটাকে আমরা 0কে আরও ডান দিকে সরিয়ে দিলাম। তাহলে 0, 1, 2, 3, 4 এগুলো কি আমাদের অখণ্ড সংখ্যা। তার সঙ্গে ঋণাত্মক সংখ্যাগুলো আমরা যখন সংখ্যা রেখায় বসাবো, তখন আমরা পেয়ে যাব কি? পূর্ণ সংখ্যার সংখ্যা রেখা। 0-র ডান দিকে যতই যাব তত বড় সংখ্যা পাবো, এবং 0-এর বাম দিকে যতই যাব ছোট সংখ্যা পাবো। সংখ্যা রেখায় যে কোনো পূর্ণ সংখ্যার ডান দিকের পূর্ণ সংখ্যা ওই সংখ্যা রেখায় যে কোনো পূর্ণ সংখ্যার ডান দিকের পূর্ণ সংখ্যা ওই পূর্ণ সংখ্যার থেকে বড়, তাই না? যে কোনো পূর্ণ সংখ্যার এই পূর্ণ সংখ্যাটার ডান দিকের পূর্ণ সংখ্যাটা বাঁ দিকের পূর্ণ সংখ্যার থেকে বড়। -3 অবভিয়াসলি -2 এর থেকে ছোট, তাই না? আর -1 -2 এর থেকে বড়। তার মানে ডান দিকের সংখ্যা রেখার ডান দিকের সংখ্যাটি বাঁ দিকের সংখ্যার থেকে সর্বদাই বড় হবে। সেটা স্বাভাবিক সংখ্যাতে হোক, অখণ্ড সংখ্যাতে হোক বা পূর্ণ সংখ্যাতে হোক, যে কোনো রকমের সংখ্যা রেখাতে ডান দিকের সংখ্যাটি বাঁ দিকের সংখ্যার থেকে বড় হবে। সব থেকে ছোট পূর্ণ সংখ্যা এবং সব থেকে বড় পূর্ণ সংখ্যা আমরা পাবো না। সব থেকে ছোট পূর্ণ সংখ্যা এদিকে নেগেটিভ ইনফিনিটিতে, আর সব থেকে বড় পূর্ণ সংখ্যা এদিকে পজিটিভ ইনফিনিটিতে। তাই আমরা সব থেকে ছোট পূর্ণ সংখ্যা এবং বড় পূর্ণ সংখ্যা পাবো না। আমরা পাবো কি? পূর্ণ সংখ্যার মধ্যবিন্দু আমরা ধরতে পারি 0। পূর্ণ সংখ্যার মধ্যবিন্দু আমরা 0 ধরতে পারি। এভাবে আমাদের হতে পারে। এবার মূলদ সংখ্যা কি? এই যে আমরা এখানে পূর্ণ সংখ্যার দল বা পূর্ণ সংখ্যা রেখা পেয়েছিলাম, সেই পূর্ণ সংখ্যা রেখায় ইন্টিজারের মধ্যে আমরা ভগ্নাংশ সংখ্যা বসাচ্ছি।
তাই তো 2 এবং 3-এর মধ্যে মধ্যবিন্দু 5-এর 2, তাহলে এটা একটা ভগ্নাংশ সংখ্যা, আরও এটা মধ্যবিন্দু, আর একটা মধ্যবিন্দু 5-এর 2 আর 3-এর মধ্যবিন্দু, তাই না? আর 5-এর 2 আর 2-এর মধ্যবিন্দু এখানে, তাহলে এগুলি সবই ভগ্নাংশ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার সংখ্যা রেখাটা আমরা পেলাম। এগুলো মূলদ সংখ্যার সংখ্যা রেখা। এবার দুটি মূলদ সংখ্যার মাঝের আরেকটি মূলদ সংখ্যা কীভাবে বের করব? এটা একটা সংখ্যা রেখা, এখানে ধরছি আমি 1, এখানে আছে 2, তাহলে এটা এই দুটো কি পূর্ণ সংখ্যা অথবা মূলদ সংখ্যা আমি বলতে পারি। এর মাঝে আরও একটি মূলদ সংখ্যা বের করতে পারবো, তার মানে 1 এবং 2-এর মধ্যে মূলদ সংখ্যা কত হবে? 1 + 2, তার ঠিক মাঝখানের অবস্থান, তার মানে 3-এর 2 এটা, তাই তো? আবার ঠিক তার মাঝখানে এখানে মানে এই 1 এবং 3-এর 2-এর মধ্যবিন্দু, তাহলে 1 + 3-এর 2/2, এখানে এই বিন্দুটা, ঠিক তার মাঝেরটা এখানে বের করতে পারবো, তার মাঝে এরকম বের করতে পারবো, অথবা এইখানে বের করতে পারবো, এইখানে বের করতে পারবো আমরা। তাহলে দুটি মূলদ সংখ্যার মধ্যেই অসংখ্য মূলদ সংখ্যা আছে। দুটি মূলদ সংখ্যার মাঝে যে কোনো দুটি, আমরা যদি এই দুটো মূলদ সংখ্যাও ধরি, তার মধ্যেও অসংখ্য মূলদ সংখ্যা আছে এবং সেগুলো আমরা নির্ণয় করতে পারি। এবার আমরা দেখি x ও y দুটি মূলদ সংখ্যা, যেখানে x y থেকে ছোট, x <y, x এবং y এর যোগফলকে যদি 2 দিয়ে ভাগ করি, এটি একটি মূলদ সংখ্যা যা সংখ্যা রেখায় x ও y এর মধ্যে অবস্থিত, আগেই দেখলাম আমরা, তাই না? আবার x ও y দুটি মূলদ সংখ্যা, x y থেকে ছোট যদি হয়, x <y যদি হয়, সংখ্যা রেখায় x ও y এর মধ্যে n সংখ্যক মূলদ সংখ্যা নিচের মতো করে নিতে পারি। n সংখ্যক মূলদ সংখ্যা যদি বের করতে বলে, দেখা গেল এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে? এই পয়েন্টের একটা পয়েন্ট হলো x এবং একটা পয়েন্ট y। অবশ্যই যেহেতু এটা সংখ্যা রেখা, তাই x অবশ্যই <y হবে, কারণ ডান দিকের সংখ্যাটি সংখ্যা রেখায় বাঁ দিকেটা থেকে বড় হয়। এর মাঝে যদি আমাদেরকে n সংখ্যক মূলদ সংখ্যা নির্ণয় করতে বলে, n সংখ্যক মূলদ সংখ্যা, তাহলে আমরা কী করব, কী করে নির্ণয় করব? তাহলে আমাদেরকে আগে একটা মূলদ সংখ্যা থেকে আরেকটা মূলদ সংখ্যা, যতটা বলেছে, যদি 10টা বলে, তাহলে আমাদেরকে এই একটা মূলদ সংখ্যা থেকে আরেকটা মূলদ সংখ্যার মধ্যে দূরত্ব কতটা হবে সেটা নির্ণয় করার জন্য ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হলো d = y - x, মানে বড় সংখ্যাটা মাইনাস ছোটো সংখ্যা, বাই n+1, মানে যতগুলি মূলদ সংখ্যা নির্ণয় করতে দেবে +1, এটা দিয়ে আমরা d নির্ণয় করব। দিয়ে তারপরে মূলদ সংখ্যাগুলি কী হবে? x + d, x + 2d, x + 3d, এইভাবে x + nd, এইভাবে আমরা অসংখ্য মূলদ সংখ্যা বের করতে পারবো। যে কোনো দুটি মূলদ সংখ্যা, তার মাঝের অসংখ্য মূলদ সংখ্যা আমরা এই ফর্মুলা নির্ণয় করতে পারবো। প্রথমে আমাদেরকে d ক্যালকুলেশন করতে হবে, d = y - x / n+1, যত সংখ্যক মূলদ সংখ্যা নির্ণয় করতে পারবে, n সংখ্যক মূলদ সংখ্যা নির্ণয় করতে হলে n+1, d এর মান বের করবো কীভাবে? d = y - x / n+1, এই ফর্মুলাটা তোমরা নোট করে নিতে পারো। d = y - x / n+1, x + d, x + 2d, x + 3d, x + 5d, এভাবে করতে করতে x + nd পর্যন্ত অসংখ্য আমরা মূলদ সংখ্যা বের করতে পারি এখান থেকে। তাহলে এই দুটো মূলদ সংখ্যা বলেছে 1/7 আর 1/6, অবভিয়াসলি 1/6 বড় y, তাই না? এর মধ্যে একটি মূলদ সংখ্যা, তাহলে আমরা ঠিক এই দুটো পয়েন্টের মধ্যবিন্দুটা বের করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে 1/7 + 1/6/2, 13/84, এটা একটা মূলদ সংখ্যা, তাই তো? এবার 3/5 আর 4/5 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব? d ক্যালকুলেশন করব। তাহলে d ক্যালকুলেশন করতে হলে কী করতে হবে? যে y - x করতে হবে বাই n+1, এটা ফর্মুলা। তাহলে d ক্যালকুলেশন করার জন্য y - x 4/5, এই যেখানে আছে
4/5 মাইনাস 3/5 বাই n প্লাস 1, কতগুলি পয়েন্ট বের করতে বলেছে? 5টা, তাহলে 5 + 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? ক্যালকুলেশন করলে আমরা পাবো, নিচে পাবো 6 আর উপরে 5 লসাগু, তাহলে কত পাবো? 4 - 3, তার মানে 1 সমান সমান 1/5 × 6, (1/30) এটা পেলাম আমরা ডি। এবার ডি, তাহলে 3/5 + ডি, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 3/5 + ডি 1/30, আর 3/5 + 2/30, 3/5 + 3/30, 4/30, 5/30, এগুলো হিসাব করলে আমরা কী পাবো? 19/30, 20/30, 21/30, 22/30, তারপরে কত পাবো? 23/30। 5 ও 6-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা, তাহলে এখানে ডি কত হবে? ডি ইকুয়ালটা হবে 5 - 6 - 5 মানে 1, আর 6টি মূলদ সংখ্যা মানে 7, 7 নিতে হবে, কারণ কি 6 + 1। 5 ও 6-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখব, 5 ও 6-এর সমতুল্য মূলদ সংখ্যা লিখব, যার হরে থাকবে কি n + 1, 6 + 1 মানে 7, তাহলে 5 + 1/7 হিসাব করলে আমরা পাবো কত? 5 + 1/7, তাহলে কত পাবো? হিসাব করলে পাবো এটা 7 এর লসাগু 5 × 7 = 35 আর 1 = 36/7, তাহলে প্রথম মূলদ সংখ্যাটা পাবো 36/7, তারপরটা পাবো 37/7, তারপরটা 38/7, তারপর 39/7, তারপর 40, তারপরে 41/7, এগুলো সব মূলদ সংখ্যা পাবো। এবার 3 ও 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হিসাব করে লিখি। 3 ও 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হিসাব করে লিখি এবং সংখ্যা রেখায় বসাই। তাহলে এখানে প্রথমে আমাদেরকে ডি ক্যালকুলেশন করতে হবে 3 ও 4-এর মধ্যে। তাহলে ডি যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? ডি ক্যালকুলেশন করলে আমরা পাবো 4 - 3 y - x বাই n + 1, মানে কটা পয়েন্ট বের করতে বলেছে? 3টে, তাহলে 3 + 1, তাহলে কত হবে? নিচে হবে 4, উপরে হবে কত? 1, 1 এর 4, আর সংখ্যাগুলি কী কী হবে? 3 + 1 এর 4 মানে কত? 4, 3 × 4 = 12 আর 1 = 13, তা প্রথমটা হবে কত? 13 × 4, তাই না? এবার সংখ্যা রেখা বলেছে, তাহলে সংখ্যা রেখাটা নিচ্ছি আমরা, তাহলে সংখ্যা রেখা নিলাম, তা এটা বিন্দুর নাম দিলাম 3, এটা এই বিন্দুর নাম দিলাম 4, তাহলে আমাদের মোট কটি বিন্দু হবে? মোট 3টি বিন্দু হবে। তাহলে এখানে একটা বিন্দু নিচ্ছি, এখানে একটা নিচ্ছি, আর এইখানে একটা নিচ্ছি, তাহলে অবশ্যই এইটা এইখানে হবে, এটা হবে না এখানে। তাহলে একটা এইটা কত আমি ধরছি, এটা যদি 4 দিয়ে এটা 3কে যদি সমতুল্য মূলদ সংখ্যা লিখতে চাই, তাহলে নিচে হরে রাখবো কত? হরে রাখবো কত আমরা? 4, তাহলে উপরে রাখবো কত? 12, তাহলে এটা 3 মানে কত? 3 মানে হলো 12 × 4, আর 4 মানে কত? তাহলে নিচে 4 রাখবো আমরা, তাহলে উপরে 16 × 4, তাহলে এটা হলো 13 × 4, এটা একটা মূলদ সংখ্যা। আরটা কি? 14 × 4 হবে, তাই না? হিসাব করে দেখো যে 2d মানে 3 + 2d মানে কত? 2/4 d, তাহলে এটা হিসাব করলে আমরা পাবো কত পাবো? 4, 3 × 4 = 12 দিয়ে 14, তাই না? তা একটা 14 × 4 পাচ্ছে, এবং আরেকটা কত পাবো? এই বিন্দুটা কত পাবো? 15 × 4, এই বিন্দুটা কত পাবো? 15 × 4। তাহলে 3 ও 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা আমরা পেয়ে গেলাম কত? একটা 13 × 4, একটা 14 × 4 এবং একটা 15 × 4, এবং সংখ্যা রেখে এভাবে আমরা বসিয়ে দেবো। তাহলে সমান দূরত্বে 3টে পয়েন্ট নিতে হবে, এখানে একটা 13 × 4 হলো, একটা 14 × 4, একটা 15 × 4, আর একটা 16 × 4, মানে সেটা তো এন্ড পয়েন্ট, তাই না? 16 × 4 মানেই তো 4। এবার আমি
1 3 এবং 2 5 মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখে এবং সংখ্যা রেখায় বসাবো। তাহলে একইভাবে আমরা তাহলে কী করবো, এখানেও ডি নির্ণয় করতে হবে প্রথমে। তাহলে ডি নির্ণয় করার জন্য কী করতে হবে, এখানে ডি নির্ণয় করার জন্য কী করতে হবে, 2 5 থেকে 1 3 বিয়োগ করতে হবে, দিয়ে তার নিচে n+1 মানে 3+1। হ্যাঁ, তাহলে ডি ক্যালকুলেশন করলে কত পাবো আমরা, এখানে পাবো 4, আর এখানে 3 5 15 লসাগু থাকলাম, 15 লসাগু নিচে নিয়ে নিলাম। তাহলে এখানে কত হলো, 3 2 6 -5, 3 5 15, 3 6 - 3 হলো, 6 - 3 তো। ভুল হয়েছে, এটা প্রথমে আবার ক্যালকুলেশন করতে হবে কত, এইটার মধ্যে ক্যালকুলেশন করতে হবে কত, ডি বের করতে হবে, তাই তো। ডি সমান 2/5 - 1/3 বাই 3 + 1 সমান কত, এটা হলো 4, আর এটা লসাগু কত, 3 5 15। তাহলে 5 দিয়ে কাটলে 3 থাকলো, 3 2 6 -3 দিয়ে কাটলে 5 থাকলো, তাহলে 5 একে 5। তাহলে উপরে কত থাকছে, 1/15 গুণ 4, তাহলে 1/60। এটা হলো ডি এর মান। তাহলে এরকমভাবে এবার আমি তাহলে আমরা কী বের করতে পারবো, সংখ্যা রেখা থেকে, মানে এখান থেকে পয়েন্টগুলো কী কী বের করতে পারবো, 1/3 + 1/60। আরেকভাবে করা যেতে পারে, 1/3-কে হ্যাঁ সমতুল্য মূলদ সংখ্যায় নিয়ে গিয়ে, তাহলে এখানে 60 হলো, তাহলে 20 + 1 মানে 21। তাহলে একটা পয়েন্ট হবে 21/60, একটা হবে 22/60, একটা হলো 21/60, তাহলে তাই না। তাহলে একটা পয়েন্ট হলো 21/60। আরেকটা পয়েন্ট কত হবে, 1/3 + 2/60, তাহলে 60 লসাগু, তাহলে 20 + 2, তাহলে 22/60। তার একটা কথা হবে 22/60 হবে, আরেকটা কথা হবে 23/60। তাহলে 3টে মূলদ সংখ্যা হয়ে গেল, সংখ্যা রেখায় বসাতেও পারবো আমরা। একইভাবে সংখ্যা রেখা নিলাম, এই পয়েন্টটার নাম দিলাম 1/3, এইটা পয়েন্ট নাম দিলাম 2/5। এবার তাহলে 3টে পয়েন্ট নিয়ে নিলাম, প্রথমটা হলো 21/60, দ্বিতীয়টা কি 22/60, আর তৃতীয়টা 23/60। হয়ে গেল আমাদের 3টে পয়েন্ট। তাহলে আমি 1/3, 2/5 এবং 1/3 এবং 2/5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে পারলাম। এভাবে করে আমি 1 3 আর 1 2-এর মধ্যে 3টে মূলদ সংখ্যা লিখতে পারবো। আশা করি ভিডিওটি তোমাদেরকে অনেক উপকার দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করতে পারো এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে। পরবর্তী ভিডিওতে আমরা কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না বা 0 দিয়ে ভাগ করা অসঙ্গত ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। তারপরে আমরা কোষে দেখি 1.1 শুরু করব। আশা করি পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।